আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আয়েশা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একদিনের ব্যবধানে আবারও করোনায় মৃত্যুর রেকর্ড, মারা গেছেন 258 জন, শনাক্ত প্রায় 15,000। সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে, মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। 5 আগস্ট পর্যন্ত চলবে লকডাউন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে এনআইডি কার্ড দেখিয়ে নেওয়া যাবে টিকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জে গার্মেন্টস চালু, 2টি কারখানাকে 1.5 লাখ টাকা জরিমানা। এবং রাজধানীতে প্রতিদিন শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলেও সচেতন হচ্ছেন না ভবন মালিকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে করোনায় একদিনের রেকর্ড 258 জন মারা গেছেন। সর্বোচ্চ 52,478 জনের নমুনা পরীক্ষায় 14,925 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই হার 28.44%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সারা দেশে প্রায় 12 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে মারা গেছে রেকর্ড 258 জন। এদের মধ্যে 138 জন পুরুষ ও 120 জন মহিলা। এদিন ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 84 জন মারা গেছে। এরপরই সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে 61 জন। এছাড়া খুলনায় 50, রাজশাহীতে 21, বরিশালে 13, রংপুর ও ময়মনসিংহে 11 এবং সিলেটে মারা গেছেন 7 জন। বাড়ছে করোনার পরীক্ষার সংখ্যাও। 639টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় সর্বোচ্চ পরীক্ষা হয়েছে 52,478 জনের। এদের মধ্যে প্রায় 28.5% মানুষের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে, যার সংখ্যা প্রায় 15,000। প্রথম দিকে কম বয়সীদের মধ্যে মৃত্যুর সংখ্যা অনেক কম থাকলেও এখন তা বাড়ছে। এদিন 11 থেকে 20 বছরের মধ্যে মারা গেছে 2 জন। 21 থেকে 40 বছরের 24 জন, 41 থেকে 60 বছরের মধ্যে 85 জন, 61 থেকে 70 বছরের 78 জন এবং 70 বছরের বেশি বয়সী 69 জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে প্রায় 85.5% সুস্থ হয়ে উঠেছেন। সবশেষ প্রায় 12,500 সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 10,22,414 জন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মাঠ পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত হতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, গ্রাম পর্যায়ে সবাইকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। আপিল মাহমুদের রিপোর্ট। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ মোকাবেলায় সংগঠনটির অবদান স্মরণ করে তিনি করোনা থেকে জনগণকে রক্ষা করতে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাদের আইডি কার্ড দিয়ে তারা সরাসরি এসে রেজিস্ট্রেশন করে ওখানে নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি বলবো স্বেচ্ছাসেবক লীগের ছেলেমেয়ে যে যেখানেই থাকুক, মানুষকে একটু সাহায্য করা, যেটা তোমরা অতীতেও করেছো, এটাও করবা। এদিকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। বাড়িতে যারা কাজ করে বা ড্রাইভার থেকে তাদেরকেও যেন ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, তাহলে সবাই সুরক্ষিত থাকতে পারবে। তো এর জন্য যত টাকা লাগে, আমরা যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো, আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব। জনগণের কল্যাণে নেওয়া উন্নয়ন প্রকল্পের মান বজায় রাখার নির্দেশও দেন তিনি। মান ঠিক রেখে বাস্তবায়ন করা যায়, আর যত্রতত্র যেখানে সেখানে শুধুমাত্র একটা কিছু নির্মাণের জন্য নির্মাণ যেন না হয়, যেটা আদতে প্রয়োজন দেশের জন্য, মানুষের জন্য, সেরকমই যেন আমাদের উন্নয়ন প্রকল্পটা হয়। প্রশাসনের কর্মকর্তারা ভালো কাজ করলে যেমন পুরস্কার পাবেন, তেমনি খারাপ কাজ করলে সাজা পাবেন বলেও হুঁশিয়ার করেন শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামী 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়েই করোনা টিকা নেওয়া যাবে।
এতে অগ্রাধিকার পাবেন 50 ঊর্ধ্ব বয়সীরা। সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। তারা আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী 5 আগস্ট পর্যন্ত চলবে সর্বাত্মক লকডাউন। বন্ধ থাকবে গার্মেন্টস ও অন্যান্য শিল্প কারখানা। একরামুল হক, সাইমা রিপোর্ট। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের নীতি নির্ধারণী বৈঠকে চলমান বিধিনিষেধ 5 আগস্ট পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত হয়। বৈঠকে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা। আমাদের যে টার্গেট 5 তারিখ পর্যন্ত, সেই 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি না। লকডাউন বাড়ার নিয়ে আলোচনা হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানান, নিবন্ধন ছাড়াই ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। টিকা ও স্বাস্থ্য সচেতনতায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার কথাও জানান তারা। পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছে, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। আগামী 7ই আগস্ট থেকে এটা আমরা শুরু করছি। এনআইডি কার্ডটা নিয়ে যে যাবেন তাকে টিকা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বয়স 18 বছর হলেই টিকা নিতে পারবেন সম্মুখ যোদ্ধারা। ইকরামুল হক, সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনায় প্রতিদিন রেকর্ড সংখ্যক মৃত্যু ও সংক্রমণের পরেও কমছে না মানুষের চলাচল ও আনাগোনা। সর্বাত্মক লকডাউনের 5ম দিনে সড়কে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন জরুরি সেবার অফিস খোলা থাকায় অনেকেই ঘর থেকে বের হয়েছেন। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অফিস সহ জরুরি প্রয়োজনে যারা গাড়ি ছাড়া বেরিয়েছেন তাদেরকে পড়তে হয়েছে বিপাকে। কেউ কেউ পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখেও। মূল ফটক বন্ধ, ভেতরে পোশাক তৈরিতে ব্যস্ত কর্মীরা। কঠোর লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের কিছু গার্মেন্টস কারখানা চালু রেখেছেন মালিকরা। 2টি কারখানাকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবশ্য বিজিএমইএ বলছে, সরকারি নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। শারফুল আলমের রিপোর্ট। কঠোর বিধিনিষেধের মধ্যে মূল গেট বন্ধ রেখে কিছু গার্মেন্টস কারখানা পোশাক উৎপাদন করছে। সেখানে আগের মতোই নিজ নিজ লাইনে সেলাই, কাপড় কাটা সহ অন্যান্য কাজে ব্যস্ত কর্মীরা। মালিকের নির্দেশে কাজ করছেন বলেও জানান তারা। আবার কিছু কারখানা খোলার কয়েক ঘন্টার পরেই ছুটি ঘোষণা করে। 5 ঘন্টা ডিউটি, না সরি 3 ঘন্টা। ফ্যাক্টরি খোলা রাখছে, খোলা রাখার পরে সবাই প্রেজেন্ট হচ্ছে, প্রেজেন্ট হওয়ার পরে 2-3 ঘন্টা কাজ হয়েছে। কাজ হওয়ার পরে কোম্পানি বলছে একটু সমস্যা আছে, ছুটি দিয়ে দাও, 1 তারিখে খোলা রাখো। সোম ও মঙ্গলবার সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জে বেশ কয়েকটি পোশাক কারখানায় খোলা থাকতে দেখা গেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে অভিযান চালায় সরকারি বিভিন্ন সংস্থা। তবে বিজিএমইএ বলছে, কোনো পোশাক কারখানা আইন অমান্য করতে পারবে না। সরকারের লকডাউন যেটা ইনস্ট্রাকশন আছে, এই নিয়মের বাইরে আমাদের কোনো মেম্বারে যাওয়ার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত সরকার কোনো নতুন করে প্রজ্ঞাপন না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারের নিয়ম মেনে চলতে হবে। কঠোর লকডাউনে পোশাক কারখানাগুলোতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন অনেকেই। যে কারখানাগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে ডাইফেক মাঠ পর্যায়ের যে টিম রয়েছে, অ্যাসোসিয়েশন পর্যায়ের যে মাঠ পর্যায়ের টিম রয়েছে, যৌথভাবে এই বিষয়গুলো দেখে যে কারখানা সরকারি নিয়ম মেনে তারা যেন তাদের কার্যক্রম বন্ধ রাখে। করোনা মহামারী থেকে পোশাক কর্মীদের জীবন ও জীবিকা নিরাপদ রাখতে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদের রপ্তানি পরিকল্পনা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে প্রতিদিন শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলেও সচেতন হচ্ছেন না অনেক ভবন মালিক। সিটি কর্পোরেশনের অভিযানে পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা। অনেক ভবন মালিককে করা হচ্ছে জরিমানাও। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। সুন্দর ছাদ বাগানে যে ভয়ঙ্কর এডিস মশার জন্ম হচ্ছে তা টেরই পাননি বাড়ির কেয়ারটেকার। অবশেষে ধরা পড়ল সিটি কর্পোরেশনের অভিযানে। গুনতে হলো জরিমানা। মশার লার্ভা অলরেডি জমে গেছে। আশেপাশের যারা বাসায় মানুষজন আছে তাদের জন্য রিস্কি একটা পজিশন তৈরি হয়ে গেছে। তো উনি স্বীকার করেছেন ওনার অপরাধ হয়েছে। আমরা ওনাকে 30,000 টাকা জরিমানা করেছি। জরিমানা অনাদায়ে 15 দিনের জেল।
বেশ কিছু বাড়িতে মশার লার্ভা পাওয়ায় জরিমানা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এবার বৃষ্টি বেশি হওয়ায় রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। জুন মাসে যেখানে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয় 272 জনের, সেখানে চলতি মাসের 27 তারিখ পর্যন্ত শনাক্ত হয়েছে 1573 জনের। এজন্য চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এই ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে। আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। আমরা এইবার একটু কঠোরভাবে আমাদের মোবাইল কোর্টগুলো পরিচালনা করতে চাই। তবে রাজধানীর লাখ লাখ ভবন পরিদর্শন করা কঠিন বলে মনে করছে নগর কর্তৃপক্ষ। গত 1 সপ্তাহ ধরে রাজধানীতে প্রতিদিন 100-র বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। ঈদের ছুটি থেমে থেমে বৃষ্টি আর লকডাউনে এর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে নগর কর্তৃপক্ষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরেই চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জয়ের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অগ্রসরমান ডিজিটাল প্রযুক্তি পথিকৃত মুজিব হতে সজীব শীর্ষক ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছেন সজীব ওয়াজেদ জয়। মানচিত্রের অমর চিত্রকর, সততা, নিষ্ঠা, দক্ষতার সাথে সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দৃঢ় প্রত্যয়ী সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে বাংলাদেশ, ইনশাআল্লাহ। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইন ভিন্নমত দমনের হাতিয়ারে পরিণত হচ্ছে এমন সমালোচনা করে তা সংশোধন বা বাতিলের আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দুপুরে সরকারি বাসভবনে সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে নানা বক্তব্যের পাশাপাশি যুদ্ধাপরাধীদের পক্ষে বিবৃতি দেয় এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। যখন ডিজিটাল বিষয়টা এসে গেছে তখন মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য আইনেরও প্রয়োজন আছে। এই আইন শুধু বাংলাদেশে নয়, এই আইন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে আইন করা হয়েছে এবং ভারতে করা হয়েছে, পাকিস্তানে করা হয়েছে, অন্যান্য দেশে করা হয়েছে এবং হচ্ছে। এই নিয়ে বারংবার কথা বলা আসলে উদ্দেশ্য প্রণোদিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম. আবু আশরাফ বিমান বাহিনী প্রধান র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় দায়িত্ব পালনে বিমান বাহিনী প্রধানের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নাকিব চৌধুরী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর পুত্র এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মবার্ষিকী উপলক্ষে 10 টাকা মূল্যের স্মারক ডাক টিকিট, 10 টাকার উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে ঢাকা জিপিও বক্স, জিপিও এবং পরে দেশের অন্যান্য ডাকঘরে এই টিকিট পাওয়া যাবে। গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এর মাধ্যমে 500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। 5 বছর মেয়াদী এই বন্ডের ফেস ভ্যালু হবে 750 কোটি টাকা। দেশের যে কোনো মোবাইল বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির জন্য এটিই প্রথম কোনো বন্ড ছাড়ার ঘটনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে BSEC আয়োজিত বাংলাদেশ বিনিয়োগে রোড শোতে এই ঘোষণা দেয় নগদ। এরই মধ্যে কিউ গ্লোবাল লিমিটেড নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিজিটাল কোম্পানি এই বন্ডে 30 মিলিয়ন সমপরিমাণ বাংলাদেশি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, BSEC-র চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, নগদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যবস্থাপনা পরিচালক ও কো-ফাউন্ডার তানভীর এ মিশুক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে যুবলীগ। সকালে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত দোয়া মাহফিলে সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে কামনা করা হয় দেশ ও জাতির কল্যাণ। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতাদের সাথে নিয়ে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে ও পানিতে ডুবে শিশুসহ 6 রোহিঙ্গার মৃত্যু হয়েছে। দুপুরে উখিয়ার বালুখালী 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় 5 রোহিঙ্গার মৃত্যু হয়। এদিকে 8 নম্বর ক্যাম্পে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক রোহিঙ্গা শিশুর। ভোর থেকে টানা বর্ষণে কক্সবাজারের 34টি রোহিঙ্গা শিবিরের 8টি ক্যাম্পের বেশ কিছু বসতঘর পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব বসতির রোহিঙ্গারা। রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জয়নাল আবেদিন ভুইয়া খোকন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজনীতির পাশাপাশি সমাজসেবায় নিবেদিত ছিলেন জয়নাল আবেদিন ভুইয়া খোকন। ঢাকার সাভার ও নিজ গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ির কাবিলপুর গ্রামে 3 দফা জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জয়নাল আবেদিন ভুইয়া রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক MA রশিদ ভুইয়ার বড় ছেলে। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজও লেনদেন সামান্য বাড়লেও সূচক কমেছে। ডিএসইর প্রধান মূল্য সূচক 24 পয়েন্ট কমে অবস্থান করছে 6379 পয়েন্টে। এছাড়া 30 সূচক 13 ও সরিয়া সূচক 1 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 1462 কোটি 81 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 373টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 153টির, কমেছে 194টি ও অপরিবর্তিত রয়েছে 26টি কোম্পানির শেয়ার দর। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 46 কোটি 41 লাখ টাকার শেয়ার। হাত বদল হওয়া 309টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 119টি, কমেছে 157টি ও অপরিবর্তিত রয়েছে 33টি কোম্পানির শেয়ার দর। এবার টোকিও অলিম্পিকের খবর। দেশের পক্ষে প্রথম সোনার পদক জিতে টোকিও অলিম্পিকে দিনটি স্মরণীয় করে রাখলেন বারমুডার নারী অ্যাথলেট ফ্লোরিডা ডাফি। আর ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জয় করেন যুক্তরাষ্ট্রের লিডিয়া জ্যাকব। এদিকে কোয়ার্টার ফাইনালের আগেই টেনিস থেকে বিদায় নিয়ে জাপানিদের হতাশ করেন নাওমি ওসাকা। পরাগার মানের রিপোর্ট। অলিম্পিকে প্রথমবারের মতো আয়োজিত সার্ফিংয়ে সোনার পদক জিতে ইতিহাসে নাম লেখান ব্রাজিলের ইতালো ফেরেইরা। সুরিয়াগাকাসি সার্ফিং বিচে 8 প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণ জয় করেন 27 বছর বয়সী ইতালো। টোকিও অলিম্পিকের এদিনটা স্মৃতি হয়ে থাকবে বারমুডার জন্য। 63,000 জনসংখ্যার এই দেশটি প্রথমবারের মতো সোনার পদক জয় করে গ্রেটেস্ট শো অন আর্থ থেকে। নারীদের ট্রায়াথলনে বারমুডাকে ইতিহাসে প্রথম সোনার পদক এনে দেন ফ্লোরা ডাফি।
দেশের মাটিতে অলিম্পিক মশাল জ্বলেছিল নাওমি ওসাকার হাত ধরেই। নারীদের টেনিসে জাপানের সোনার পদক জয়ের আশাটাও জ্বলছিল তাকে ঘিরে, কিন্তু চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রসোভার কাছে সরাসরি সেটে হেরে আশার সেই মশালটা নিভে গেল। নারীদের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে বিশ্ব রেকর্ডধারী লিলি কিংকে হারিয়ে সোনার পদক জয় করেন যুক্তরাষ্ট্রের 17 বছরের তরুণী লিডিয়া জ্যাকব। ফাইনালে লিডিয়া 1 মিনিট 04.95 সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জেতেন। পরাগ আরমান, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। টোকিও অলিম্পিকে আর্চারি রিকার্ভ একক ইভেন্টে কানাডার ক্রিসপিন ডুইনাসের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রোমান সানা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর একেবারে শেষ সেটের শেষ শটে 1 পয়েন্ট ব্যবধানে পরাজিত হন দেশসেরা এই আর্চার। সব মিলিয়ে 6-4 সেট পয়েন্টে হারেন তিনি। এর আগে এলিমিনেশন রাউন্ডে ব্রিটেনের টম হলকে 7-3 সেট পয়েন্ট হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন রোমান সানা। আগামী বৃহস্পতিবার একই ইভেন্টে বেলারুশের কারিনা জিওমিন্সকায়ার মুখোমুখি হবেন বাংলাদেশি দিয়া সিদ্দিকী। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। একদিনের ব্যবধানে আবারও করোনায় মৃত্যুর রেকর্ড, মারা গেছেন 258 জন, শনাক্ত প্রায় 15,000। সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে, মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। পাঁচই আগস্ট পর্যন্ত চলবে লকডাউন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে এনআইডি কার্ড দেখিয়ে নেওয়া যাবে টিকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জে গার্মেন্টস চালু, 2টি কারখানাকে 1.5 লাখ টাকা জরিমানা। এবং রাজধানীতে প্রতিদিন শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলেও সচেতন হচ্ছে না ভবন মালিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।